বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। নমস্কার বন্ধু, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। সপ্তাহ শুরুতেই তোমাদের জন্য তাড়াতাড়ি নিয়ে এলাম একটি গল্প, কারণ ইচ্ছা আছে এই সপ্তাহে আরও একটা গল্প তোমাদেরকে উপহার দেওয়ার। আর আমাদের চ্যানেলটা কিন্তু 10,000 সাবস্ক্রাইবারের খুব কাছে। তোমরা তাড়াতাড়ি এই চ্যানেলটাকে 10,000 সাবস্ক্রাইবারে পৌঁছে দাও। আজকের গল্প এক প্রেতাত্মার প্রতিশোধের গল্প। লেখক শ্রী নিত্যরঞ্জন দেবনাথের লেখা প্রেতাত্মার প্রতিশোধ। গল্প পাঠে সায়ন্তন। আসো আগে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। কি ব্যাপার বলো তো বিবেক? ঘুরে এসে থেকে দেখছি তুমি কেমন গুম হয়ে রয়েছো। তোমার কি বাড়ি ছেড়ে যেতে কষ্ট হচ্ছে নাকি অন্য কোনো প্রবলেম? আরে বাবা, কোথায় গুম হয়ে আছি? সব সময় এরকম কেন প্রশ্ন করো? আমি ঠিকই আছি, বুঝলে? তোমারই দেখার কোনো ভুল হয়েছে। না, আসলে আমাদের বিয়ে হয়েছে 2 বছর 1 মাস হয়ে গেল। সেই থেকে তো তোমাকে দেখছি প্রাণবন্ত, ছটফটে, সর্বদাই সফূর্তির জোয়ারে পরিপূর্ণ থাকো তুমি। এমন মনমরা তোমাকে আগে কখনো দেখিনি, তাই বলছি। নাকি হোম সিকনেস ফিল করছো? বাবা মাকে ছেড়ে এত দূরে চলে যাবে, তার জন্য কি মন খারাপ হচ্ছে? বিবেক একটু জোর গলায় বলল। আরে না না, সে সমস্ত কিছুই নয়। আমাদের তো প্লেনের টিকিট কাটা হয়ে গেছে, তাহলে আবার এখন এ সমস্ত ভাবনা চিন্তা কেন? আর মাত্র 2 দিন পরেই তো আমাদের ফ্লাইট। শোনো, তুমি কিন্তু সব কিছু গোছগাছ করে নিও, বুঝলে? আর এসেন্সিয়াল সমস্ত জিনিসপত্র যেন কোনো মতেই নিতে ভুলবে না, মনে থাকে যেন। বিবেক স্ত্রীর কথাটা উড়িয়ে দিল ঠিকই, কিন্তু মনের খচখচানিটা কিছুতেই যাচ্ছে না। পারমিতাকে তো জানানোই যাবে না। যে করে হোক নিজেকেই একটা উপায় বের করতে হবে। বাবা মায়ের জন্য মন খারাপ যে হচ্ছে না তা নয়, হওয়াটাই স্বাভাবিক। তবু চাকরি করতে গেলে তো দূর দূরান্তে যেতেই হবে। কজন আর ঘরের খেয়ে চাকরি করে, সেটা বাবা মাও অনুধাবন করবেন। সেটা সমস্যা নয়, চিন্তা অন্য জায়গায়, যা কিনা বাড়ির কাউকেই বলা যাবে না, বললেই বিপদ। কেউই তাদের যেতে দেবে না। কিন্তু পরপর যে বিভৎস ঘটনাগুলো চাক্ষুষ করে এসেছে, ভাবতেই শিউরে উঠছে। এখনো গায়ে কাঁটা দিচ্ছে। কি করে সামাল দেবে সে? পারমিতা জানতে পারলে কি ঘটবে? কোনো অঘটন ঘটে যাবে না তো? কোনো ডিসিশনই নিতে পারছে না। মনটা বড় অস্থির, মাঝে মধ্যে কেমন নিস্তেজ হয়ে পড়ছে। কি করা উচিত? এমন একটা লোভনীয় প্রমোশন পেয়েও শেষ পর্যন্ত হাত ছাড়া হয়ে যাবে। প্রমোশন লেটারটা যেদিন হাতে পেল, ওহ পারমিতা কি খুশি! সারা রাত তাকে জাপটে ধরেই শুয়ে রইল। বারবার বলেছে, তুমি এমন একটা খবর দিলে, আজ থেকে আমার মতো খুশি এই পৃথিবীতে আর কেউ নেই বিবেক। কিছুদিন ধরেই পারমিতার বেশ অসুবিধে হচ্ছিল। বাস্তব পরিস্থিতি না মেনে উপায়ও ছিল না, যার ফলে এতটা উৎফুল্লিত। ভবানীপুরে 650 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে থাকে ওরা। 2টো বেডরুম, ডাইনিং, কিচেন, বাথরুম এবং ছোট্ট একটা গ্রিল বারান্দা। এর মধ্যে 7 জনকে ম্যানেজ করে থাকতে হয়। ওরা 2 ভাই 2 বোন, বাবা এবং পারমিতা। বিবেকের বিয়ের আগে মোটামুটি একভাবে চলছিল। 2 ভাই 2 বোন 2টো বেডরুমে থাকতো। ডাইনিংয়ে একটা চৌকি পাতা হয়েছে, বাবা মা থাকেন। সমস্যা হয় বিবেকের বিয়ের পর। তাকে তো একটা ঘর ছেড়ে দিতেই হবে, নাহলে বউ নিয়ে থাকবে কি করে? কিন্তু ভাইটা যায় কোথায়? সেও তো বড় হয়েছে, বিএসসি পাশ করে এমএসসি পড়ছে। তার পড়াশোনার জন্য অন্তত একটা আলাদা ঘর দরকার। অগত্যা ভাইটাকেও এখন বাবা মায়ের সঙ্গে ডাইনিংয়ে থাকতে হয়। পড়াশোনা ডাইনিংয়ে বসেই, এছাড়া উপায় কি? তাও জোড়াতালি দিয়ে চলে যাচ্ছিল। সমস্যা হয় উটকো লোকজনে। উটকো বলা অবশ্য ঠিক নয়, সবই নিজের লোক, আত্মীয় স্বজন। বর্ধমানে তাদের দেশের বাড়ি। কাকা জ্যাঠা, খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোনের সংখ্যাও নেহাত কম নয়। তাদেরই আনাগোনা অনবরত চলছে। আজ কারো ইন্টারভিউ তো কাল পরীক্ষা, অথবা ডাক্তার দেখাতে আসা নিত্যদিন লেগেই আছে। ফলে
মাসের মধ্যে 15-20 দিন পারমিতাকে বোনেদের ঘরে গিয়ে শুতে হয়। কাহাতক সহ্য হয়। বিয়ের পরও যদি নিজস্ব একটা ঘর না থাকে, ভালো লাগে? প্রথম প্রথম কিছু বলতো না, ইদানিং মুখ ফুটে বলতে শুরু করেছে। তুমি একটা ঘর ভাড়া নাও, এভাবে আর না থাকা যাচ্ছে না। বিবেক একটা বাড়ি ভাড়া ঠিকও করে ফেলেছিল। কথাটা বাড়িতে তুলতেই বাবা মা কেমন যেন মুষড়ে পড়লেন। একটু কষ্ট হলেও একসঙ্গে থাকার যে সুখ, আলাদা থাকলে সে সুখ পাবি না রে বড় খোকা। আলাদা? কোথায় আলাদা? আরে সবারই ফ্ল্যাটে জায়গা হচ্ছে না, তাই একটা ঘর ভাড়া করেছি, বুঝলে? একে কি আর আলাদা থাকা বলে বাবা? দুবেলা তোদের দেখতে পাবো না খোকা, আমাদের খুব কষ্ট হবে রে। বিবেক আর মুখ ফুটে কিছু বলতে পারে। মায়ের কথাটা ভেতরে গভীর একটা ধাক্কা দিল কেমন। এর মাস 3 পরেই সুখবরটা পেল। কোম্পানি আন্দামানের একটা ব্রাঞ্চ খুলেছে। বিবেককে ডাবল প্রমোশন দিয়ে ব্রাঞ্চ ম্যানেজার করে পাঠাচ্ছে, সঙ্গে কোম্পানির ফ্রি ফ্ল্যাট। এর চেয়ে সুখবর আর হয় না। তখনই মনে হয়েছে ভগবান বলে কেউ আছেন, তিনি যেন সব সমস্যার সমাধান করে দিলেন। বাড়ি ভাড়া দিতে না হলে মাইনে প্রায় 1.5 গুণেরও বেশি পাবে। অর্থাৎ বাড়িতে যা কন্ট্রিবিউট করতো তা দিয়েও সে স্বচ্ছন্দভাবে থাকতে পারবে। কোম্পানি বছরে 2 বার ফ্যামিলি সহ বাড়ি যাতায়াতের প্লেন খরচাও দেবে। আর কি চাই? মেঘনা চাইতেই জল। সে একটা ব্রাঞ্চের ম্যানেজার, ভাবা যায় এক ধাক্কায় স্টেটাস কতটা বেড়ে গেল। ভাগ্য সুপ্রসন্ন না হলে কি সম্ভব? কোম্পানি প্লেনের টিকিট হাতে ধরিয়ে দিয়েছে। আগে সরেজমিনে দেখে আসুক, থাকার বাড়িটাও দেখে চাবিটাবি বুঝে নিক। প্রয়োজনে রং টং কিছু করতে হলে অথবা কিছু বিছানাপত্র যদি লাগে তাও কোম্পানি দেবে। 24 ঘন্টার জন্য একজন সিকিউরিটি গার্ড পোস্টিং করা আছে, তার জন্য আলাদা ঘর, রান্নার ব্যবস্থাও রয়েছে। সুতরাং বিবেকের কোনো অসুবিধে হবে না। এদিকে বাড়িতে বাবা মায়ের মনোভাব যেন মন্দের ভালো, তবে অখুশি নয়, যেহেতু বড় খোকার প্রমোশন হয়েছে, বদলি তো হবেই। আর পারমিতা সারাটা দিন উজ্জ্বল আনন্দে আত্মহারা, সব কাজ তিরিং বিরিং করে লাফিয়ে লাফিয়ে করছে। যা এতদিন করতো না সে কাজেও এগিয়ে যাচ্ছে। আর তো কটা দিন মাত্র, তারপর তো মুক্ত বিহঙ্গ, নিজের ঘরে নিজের সংসার, যা কিনা তার একান্ত সম্পূর্ণ নিজস্ব। সকাল 5:50 পোর্ট ব্লেয়ারের ফ্লাইট। 2 ঘন্টা আগে রিপোর্ট করতে হয়। রাত 3টের সময় ভাই ও পারমিতা দমদম বিমানবন্দরে পৌঁছে দিয়ে গেল। মানুষের যখন সময় ভালো যায় তখন যে সব ভালো যাবে তা কিন্তু নয়। একটা দুটো আঁচড় থাকেই। এবার তাকে নিখুঁত করতে গেলে কেরামতি দেখাতে হবে। তোমার বুদ্ধি, চিন্তাভাবনা, কৌশল প্রয়োগ করে সমাধান করো, তা না হলে তোমার কৃতিত্ব কোথায়? বিবেক সকাল 8টার মধ্যে পোর্ট ব্লেয়ারে পৌঁছে গেল। পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে নেবে প্রথম গেল কোম্পানির বাংলোতে। আগে থাকার জায়গাটা ভালোভাবে দেখতে হবে। ফ্যামিলি নিয়ে থাকতে গেলে তার যা রিকোয়ারমেন্ট সব আছে কিনা দেখা দরকার। আন্দামানে সেই প্রথম, আগে কখনো আসেনি। রাস্তাঘাট এত ঝকঝকে তকতকে ধারণাই ছিল না। জারোয়া গরিব গুরবদের বাস সেই জায়গা, আর কতটা ভালো থাকবে। কিন্তু ধারণাটা ভুল, বরং সম্পূর্ণ উল্টো। কলকাতার রাস্তাঘাটের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। কোম্পানির গাড়ি বিমানবন্দরে নামের ব্যানার নিয়ে অপেক্ষা করছিল। ড্রাইভারের কাছে অনেক তথ্যই সে জানতে পারল। শুনে আন্দামানে নাকি কখনো চুরি ছিনতাই হয় না, কোনো ভিখিরি নেই, এমনকি কোনো বেকারও নেই। বিবেক শুনে তো অবাক। তা আবার হয় নাকি? ভারতবর্ষের মতো একটা দেশের অঙ্গরাজ্যে কোনো বেকার নেই? হেও কি সম্ভব? ড্রাইভার বলল, না স্যার, এখানে কোনো বেকার নেই, সবাই কিছু না কিছু করে। পাথর কেটে কেটে চড়াই উতরাই রাস্তা, চারিদিকে সমুদ্র। সমুদ্রের মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ রয়েছে অনেক, সেখানেও মানুষ বাস করে। মূলত পর্যটন থেকে এখানকার মুখ্য আয়। আরেকটা জিনিস লক্ষণীয়, এখানকার বেশিরভাগ মানুষই বাঙালি। সবই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ থেকে আগত। দীর্ঘকাল থাকতে থাকতে জায়গা কিনে পাকাপাকি থাকার ব্যবস্থা করে নিয়েছে। বিবেকের থাকার বাংলোটা খুব সুন্দর। কাছাকাছি একটা মেডিকেল কলেজও রয়েছে।
আর একটু এগিয়ে গেলেই বিখ্যাত সেলুলার জেল। তার বাংলোটা মেন রাস্তা থেকে সামান্য একটু পাহাড়ের ওপর উঠতে হয়। বাংলোর সামনে সুন্দর একটা ফুলের বাগান, নামনা জানা অনেক পাহাড়ি ফুল ফুটে রয়েছে তাতে। যে দারোয়ান আছে সেই নাকি এসবের পরিচর্যা করে। 3টে বেডরুম কাম অ্যাটাচ বাথ, বিশাল ডাইনিং, রান্নাঘরটাও বেশ বড়। বাড়ির সম্মুখে দক্ষিণমুখী লম্বাটে একটা বড় বারান্দা। বিবেকের আনন্দে লাফাতে ইচ্ছে করছে। পারমিতা দেখে যে কি খুশি হবে ভাবতেই পুলক জেগে উঠছে। বিছানাপত্র যা আছে সাফিসিয়েন্ট। বাহ, তার সুখের দিন আগত। এতদিন কোনো প্রাইভেসি ছিল না। বিবাহিত জীবনে যদি সবসময় রেখে ঢেকে থাকতে হয়, ভালো লাগে? একজন দারোয়ান আছে, গেটের উত্তর কোণে তার থাকার ঘর। বাঙালি, নিজেই রান্না করে খায়। কথাবার্তায় মনে হলো খুবই ওবিডিয়েন্ট। নাম সনাতন দাস। দারোয়ান বলল, স্যার, আজ কি এখানে খাওয়া দাওয়া করবেন? খেলে একটু আগে থেকে বলতে হবে। বলছি, কাছাকাছি কোনো হোটেল আছে? হ্যাঁ স্যার, আছে। ফোন করে বলে দিলেই খাবার পৌঁছে দেয়। তাহলে বলে দাও, বুঝলে? 9টার মধ্যে যেন খাবার দিয়ে যায়। মাছের ঝোল, ডাল, ভাত, তরকারি, একদম সিম্পল, আর বেশি কিছু নয়। এখানে স্যার সবসময় ভালো মাছ পাওয়া যায় না, তার চেয়ে মুরগি মাংসই বলে দিই। ওহ, তাহলে আর কি করা যায়? তাই দাও। তবে একটা কথা কিন্তু মাথায় রেখো, 9টার মধ্যে যেন দিয়ে যায়, কারণ আমি 9:30টার মধ্যে কিন্তু বের হয়ে যাব। বিবেক বাথরুমের শাওয়ারে ভালো করে স্নান সেরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল। সারাদিন অফিস সাইট ঘুরে একটু ক্লান্ত, তবে সে স্যাটিসফাইড। এখানকার কর্মীরা যথেষ্ট সিনসিয়ার, কাজের দক্ষতাও আছে। কোম্পানির টার্গেট অনায়াসেই ফুলফিল করতে পারবে, সেই আত্মবিশ্বাস তার আছে। রাতেও হোটেল থেকে খাবার আনিয়ে খেয়ে নিল। বাঙালি খাবার, মনেই হয়নি বাইরের খাবার খাচ্ছে। খেয়ে দেই পারমিতাকে ফোন। সকালে শুধু পৌঁছানোর সংবাদ জানিয়ে ছেড়ে দিয়েছিল, এখন সমস্ত বৃত্তান্ত হুবহু বলল। দারুণ বাংলো শুনে পারমিতাও নতুন করে সংসার পাতার জন্য উদ্গ্রীব। রাত 11:45 নাগাদ শুতে গেল। চোখে ঘুম আগেই এসে গিয়েছিল। বাড়িতে ফোন করার পর কলকাতার অফিসের কয়েকজনকে ফোন করতেই দেরি হয়ে গেল। রাত তখন 3টে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। একটা আওয়াজ কানে আসছে। ঘরের ভেতরেই যেন আওয়াজটা হচ্ছে। লোহার শিকল নাড়াচাড়া করলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমন। প্রত্যেক ঘরের বেডরুমের অ্যাটাচ বাথ ছাড়াও রান্নাঘরের পাশে ঘরের মধ্যে বড় একটা বাথরুম আছে। কিছুক্ষণ জল পড়ার শব্দ হলো। তারপর বাথরুমের দরজাটা খোলার আওয়াজ। আস্তে আস্তে ডাইনিংয়ের দিকে কেউ যেন হেঁটে আসছে। ঝনঝন শব্দ। লোহার শিকল নাড়াচাড়া করলে যেমন আওয়াজ হয়। বিবেক শুয়ে শুয়েই মনে করার চেষ্টা করল, সব দরজা জানলা বন্ধ করেছিল তো? হ্যাঁ, পরিষ্কার মনে আছে, শোয়ার আগে সব বন্ধ করে শুয়েছিল। আওয়াজটা ক্রমশ বাড়ছে, মনে হচ্ছে ডাইনিংয়ে পায়চারি করছে। বিবেক বিছানায় উঠে বসল। গতকালই শুনেছে এখানে কোনো চোর নেই। ড্রাইভারটা কি মিথ্যে বলল? প্রথম রাতেই চুরি করতে ঢুকে গেল। একটু ভয় ভয়ও করছে, যদি ধারালো অস্ত্র দিয়ে কিছু করে বসে। চোরটা ডাইনিং পেরিয়ে পাশের বেডরুমে ঢুকে ওপাশের ছিটকিনি খুলে বারান্দায় গেল। অন্ধকারেও বিবেক চোরটার গতিবিধি ঠিক টের পাচ্ছে, কিন্তু কি করে বাইরে থেকে ঢুকলো কিছুতেই মাথায় ঢুকছে না। খটাং করে ছিটকিনি খোলার শব্দটা স্পষ্ট শুনতে পেল। মোবাইলের টর্চ অন করে বিছানা থেকে নেমে এলো সে। ডাইনিংয়ের সুইচ বোর্ডের কাছে গিয়ে দাঁড়ালো না। এখন শব্দটা বন্ধ হয়ে গেছে। গেল কোথায় চোরটা? তার ধারণা গ্রিল বারান্দায় গিয়ে সেঁটে আছে লোকটা। ডাইনিংয়ের সুইচ অন করতেই সারা ঘরময় আলোয় ঝলমল করে উঠল। আলো মানুষকে সাহস যোগায়। অন্ধকারের ভয় আলোতে এক নিমেষে উধাও। 2টো বেডরুমেরই সুইচ অন করল। হ্যাঁ, যা ধারণা করেছিল ঠিক তাই। গ্রিল বারান্দায় যাওয়ার দরজাটা হাট করে খোলা। তার অনুমান ভুল নয়। চোরটা তাহলে
বারান্দাতেই রয়েছে। বিবেক বরাবরই একটু সাহসী, ভয়ডর কম। কলেজ জীবনের বেশ কয়েকটা দুঃসাহসিক কাজ হাসিল করার নায়ক সে। বন্ধুদের মধ্যে সেই ছিল টিম লিডার। আজ কিনা এক সাধারণ চোরকে ভয় পাচ্ছে। তবে খালি হাতে এগিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তখনই চোখে পড়ল দরজার কোণে একটা কাঠের টুকরো দাঁড় করানো রয়েছে, সম্ভবত দরজার খিল। ওটা হাতে নিয়ে চেঁচিয়ে উঠল, কে আছো বারান্দায়? কোনো রানী, ভয় হয়তো সিঁটিয়ে রয়েছে। আবার বলল, কথা বলছো না কেন? কে বারান্দায়, কে আছে? বিবেক আস্তে আস্তে এগিয়ে গেল। সুইচবোর্ডটা ঠিক দরজার মুখে। আলোটা জ্বালল। না, কেউ তো নেই বারান্দায়। তবে গেল কোথায়? সে তাড়াতাড়ি সমস্ত ঘর, বাথরুম, কিচেনে সুইচ অন করলো। এদিক ওদিক ঘুরে কোথাও কাউকে দেখতে পেল না। তবে গেল কোথায় চোরটা? বাইরে বের হওয়ার কোনো দরজা তো খোলা নেই। পালালো কি করে? তার কি মনের ভুল হলো? না না, তা কি করে হয়? দরজার ছিটকিনি খোলার আওয়াজ স্পষ্ট শুনতে পেয়েছে। ভুল হতে পারে না। আবার তন্ন তন্ন করে সব ঘরগুলো দেখল। না, কোথাও নেই। ঘড়িতে তখন 4:30। ভোর হয়ে আসছে। তবু সে লাইট জ্বেলে বিছানায় শুয়ে পড়ল। পরদিন বিবেক সনাতনকে জিজ্ঞেস করল, আচ্ছা সনাতন, বলছি এখানে চোরের উপদ্রব কেমন গো? না স্যার, এদেশে চোর নেই। আমি তো প্রায় 20 বছর ধরে আছি, আজ পর্যন্ত কোথাও চুরি ছিনতাইয়ের খবর পাইনি। আপনি যদি দরজাওয়ালা খুলেও রেখে দেন, কেউ ঢুকবে না। সব কিছু যেমন আছে তেমনই থাকবে। বিবেক কেমন যেন ধন্দে পড়ে গেল। তাহলে গতকাল ঘটলটা কি? স্বপ্ন? না 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 না, সে কি করে হয়? মুখ ফুটে কিছু বলতেও পারছে না সে। কি বলবে, কাকে বলবে, কে বিশ্বাস করবে? যাকে এসব আজগুবি ভাবনা মাথায় নিয়ে লাভ নেই। তার অনেক কাজ। আর 3টে দিন মাত্র হাতে আছে। এর মধ্যে তাকে সমস্ত সাইট ঘুরে সব বুঝে নিতে হবে। সেদিনও সে খেয়ে দিয়ে 9:30টার মধ্যে বেরিয়ে গেল। আগে কাজ, তারপর অন্য ভাবনা। ভগবান বোধহয় মানুষকে পরিপূর্ণ উজাড় করে সমস্ত কিছু দেন না, দিয়েও সামান্য কিছু বাকি রেখে দেন। আর ওই সামান্যটুকুর জন্য সারাক্ষণ মনটা খচখচ করে। বিবেকের এখন সেই অবস্থা। পরদিন রাতে যা রোমহর্ষক ঘটনা প্রত্যক্ষ করল, ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। এদিকে লোভনীয় প্রমোশন, এত সুন্দর থাকার ব্যবস্থা, তারপরেও যদি ভোগ করতে না পারে, তাকে কি বলা যায়? পরদিন রাতে শোয়ার আগে প্রত্যেকটা ঘরে, অর্থাৎ ডাইনিং, বেডরুম, সব ঘরে নাইট বাল্ব অন করে রেখেছিল। এমনকি বারান্দা, বাথরুম, কিচেন সব আলো জেলে রেখেছিল। কারণ আগের রাতে যে যাই বলুক, তার কিন্তু মনের সন্দেহ থেকেই গেছে। স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারছে না। আবার ঠিক রাত 3টে সেই ঝনঝন আওয়াজে ঘুম ভেঙে গেল তার। তার বেডরুমের দরজাটা খোলাই ছিল, অর্থাৎ শুয়ে শুয়েও ডাইনিংয়ের পুরো অংশটাই দেখা যায়। ঝনাত ঝনাত শব্দটা শুনে তাকাতেই চক্ষু স্থির। হে কি দেখছে সে? হে কি করে সম্ভব? বিবেক বিজ্ঞানের ছাত্র। ভূত প্রেতে তার বিশ্বাস নেই। অলৌকিক ঘটনার কথা অনেক সময় অনেকে বলে, সেসবেও আমল দেয়নি কোনো দিন। সব বুজরুকি, কিন্তু চোখের সামনে কি দেখছে সে? 6 ফুটের ওপর লম্বা তাগড়াই চেহারা, উস্কো খুস্কো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, হাত পায়ে বড় বড় নখ, পা থেকে গলা পর্যন্ত শিকল দিয়ে বাঁধা, লম্বা লম্বা পা ফেলে সারা ঘরময় হেঁটে বেড়াচ্ছে। আর শিকলের শব্দের ঝংকারে ঘরটা যেন মৃদু কাঁপছে। গভীর রাতে এমন বিভৎস চেহারা দেখলে সাহসী মানুষেরও পিলে চমকে যাবার কথা। তার উপর এত বড় বাড়িতে বিবেক একা। পরামর্শ করা বা সাহস জোগানোর মতো পাশে কেউ নেই। তার রীতিমতো কম্পন শুরু হয়ে গেছে। কি করবে এখন?
মাথাটা যেন কাজ করছে না। কতগুলো প্রশ্ন মনের মধ্যে কিলবিল করছে, যার কোনো উত্তর নেই। বাড়ির সবকটা দরজা ভেতর থেকে বন্ধ করা, শুধু তাই নয়, প্রতিটা দরজাতে ভেতর থেকে বড় বড় তালা লাগানো রয়েছে। তবু লোকটা ভেতরে ঢুকলো কি করে? চোরাপথ কোথাও আছে কি, নাকি মাটির তলা দিয়ে সুড়ঙ্গ কেটে ঢোকার রাস্তা করেছে? লোকটা কিন্তু নির্বিকার, আপন মনে ডাইনিংয়েই পায়চারি করছে। বিবেক সাহস করে বিছানায় উঠে বসল। এর বেশি তার ক্ষমতা নেই। তার এমন অবস্থা, চিৎকার করতেও ভয় পাচ্ছে। সনাতনকে যে ফোনে ডাকবে সে সাহসও তার নেই। একবার মোবাইলে দেখেছে 4:10। দেখা যাক আর কতক্ষণ হাঁটাহাঁটি করে। এবার লোকটা পাশের বেডরুমে ঢুকল। ছিটকিনি খুলে বারান্দায় গেল। কিছুক্ষণ পর আবার ঘুরে এসে ডাইনিংয়ে। বিছানায় বসেই বিবেক টের পাচ্ছে কোথায় যাচ্ছে লোকটা। ছোটবেলায় মা ঠাকুমাদের কাছে রাক্ষস খোক্ষসের গল্প অনেক শুনেছে, অনেক ভূতের গল্পও শুনেছে, বিভিন্ন ক্যাটাগরির সব ভূত, শাঁকচুন্নি, গেছো ভূত, মামদো ভূত, ব্রহ্মদৈত্য, আরো কত সব নাম। কিন্তু লোকটা কোন শ্রেণীর? এ কি সত্যি ভূত নাকি অন্য কিছু? ঠিক 4:30 নাগাদ লোকটা হঠাৎ উধাও হয়ে গেল। ডাইনিং থেকে হাঁটতে হাঁটতে বাথরুমের দিকেই যাচ্ছিল, তারপর হঠাৎ মিলিয়ে গেল। এ স্বপ্ন না বাস্তব? এ কোথায় এলো সে? সকাল হতেই সনাতনকে ডেকে তুলল। সনাতন এই বাড়ির সিকিউরিটি গার্ড। সারা রাত জেগে থাকার কথা, পাহারা না দিয়ে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে। এই সনাতন, তাড়াতাড়ি ওঠো। দুবার দরজায় ধাক্কা দিতেই সনাতন দরজা খুলল। কি হয়েছে স্যার? তুমি একবার আমার ঘরে এসো। বলেই বিবেক নিজের ঘরে এসে বসল। সনাতন কেমন ভ্যাবাচাকা খেয়ে গেছে। এই 7 সকালে সাহেবের হলো কি? সেও ড্রেস চেঞ্জ করে সাহেবের ঘরে এসে ঢুকল। বিবেক বলল, বসো এই চেয়ারটায়। সনাতন কেমন ভরকে গেল। হঠাৎ সাহেবের এত খাতির, ব্যাপারটা কি? সাহেবের কথা মতো বসল। বিবেক বলল, আচ্ছা সনাতন, এই বাড়িতে যে ব্রহ্মদত্তী থাকে তুমি কি আগে জানতে না? হ্যাঁ, ব্রহ্মদৈত্য? না স্যার, ব্রহ্মদৈত্য তো কখনো ঘরে থাকে না, তারা তো সাধারণত শেওড়া গাছে থাকে। তাহলে কে থাকে এখানে? আমাকে উত্তর দাও। আপনি কাউকে দেখেছেন নাকি স্যার? আরে বাবা, দেখেছি বলেই তো তোমায় বলছি, নাকি? না হলে এই সকালবেলায় তোমাকে ডেকে তুলে এই সমস্ত গাল গল্প প্রশ্ন করবো কেন? হ্যাঁ? সনাতন কিছুক্ষণ চুপ করে রইল, কোনো কথা বলছে না। কি হলো, কি কথা বলছো না কেন? উত্তর দাও। এরপর সনাতন যা বলল তাতে বিবেক হতবাক। এ লোকটা বলে কি? মাথা ঠিক আছে তো? সনাতন বলল, একজন আসে স্যার, গভীর রাতে বের হয়, তবে সে আপনার কোনো ক্ষতি করবে না, সে আপন মনে থাকে। আপনি কথা বলে দেখতে পারেন, কোনো বদ উদ্দেশ্য নেই তার, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন স্যার। কি বলছো কি তুমি? পাগলের প্রলাপ নাকি? একটা প্রেতাত্মা সারা রাত সারা ঘরময় ঘুরে বেড়াবে, সে ঘরে কোনো মানুষ থাকতে পারে? তোমার মাথা পাতা ঠিক আছে? এর আগেও যারা ছিলেন তারা কিন্তু খুব ভালোই ছিলেন, রোজ রাতে ওর সঙ্গে গল্পগুজব করতো, একসময় এক প্রকার বন্ধুর মতো হয়ে গেছিল। তো আচ্ছা মুশকিল, কি সমস্ত আজগুবি কথা বলছো তুমি? প্রেতাত্মা কখনো মানুষের বন্ধু হয় গো? হ্যাঁ, আমি তো জন্মেও শুনিনি। হ্যাঁ স্যার, যারা এই বাড়িতে থেকে গেছেন তারা প্রত্যেকেই চলে যাওয়ার সময় বলে গেছেন ওর জন্য খুব মায়া লাগছে, আমাদের এক প্রকার বন্ধু হয়ে গেছিল। এসব অবিশ্বাস্য কথা শুনে বিবেকের মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে। এও কি সম্ভব? অনেক আশা নিয়ে সে আন্দামানে এসেছিল, কোম্পানির ফ্রি কোয়ার্টারে বোধহয় থাকা হলো না। কি করে থাকবে? ভূতপ্রেতের সঙ্গে কি ঘর করা যায়? গভীর রাতে প্রেতাত্মা বাড়ি কাঁপিয়ে চলাফেরা করবে আর সে নিশ্চিন্তে ঘুমোবে? এ কি বাস্তবে সম্ভব? বিবেক মানসিকভাবে বিধ্বস্ত। সারাদিন সাইটে ঘুরে ঘুরে কাজ দেখছে ঠিকই, কিন্তু মনে শান্তি নেই।
আলাদা বাড়ি ভাড়া করে থাকারও অনেক সমস্যা। এমনিতেই এখানে বাড়ি ভাড়া অত্যাধিক, তার উপরে সে ম্যানেজার, স্ট্যাটাস অনুযায়ী বাড়ি না নিলে কি মান থাকবে? এদিকে জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া, সব কিছু, এমনকি আনাজপাতিও কলকাতা থেকে ডাবল দাম। চালাবে কি করে? পরের রাতে বিবেক সাহস করে ডাইনিংয়ে এগিয়ে গেল। সনাতন বলেছে কোনো ক্ষতি করবে না, দেখাই যাক না কি করে। বিবেক এক কোণে দাঁড়িয়ে আছে, তবু লোকটার কোনো ভ্রুক্ষেপ নেই। নাইট বাল্বের মৃদু মৃদু আলোয় কাছ থেকে দেখলে তো ভয় পাওয়ারই কথা। বিবেক কি বলবে স্থির করতে পারছে না। সারা শরীরে শেকল জড়ানো কেন? খুলে দিলেও তো কষ্ট কিছুটা লাঘব হয়। বিবেক জিজ্ঞেস করল, আপনি কে? এখানে এলেন কি করে? লোকটা যেন শুনতেই পেল না। আপন খেয়ালে তার চলার বিরাম নেই। কিছুক্ষণ পরেই বেডরুমের ভেতর দিয়ে দরজা খুলে বারান্দায় এসে একটা চেয়ারে বসল। বিবেকও তার পিছু পিছু গিয়ে পাশের চেয়ারে বসল। বিবেকেরও কি হাঁপ ধরে গেল, নাকি ভয় এমন হচ্ছে? লোকটা বাইরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। গ্রিল বারান্দায় বসে বাইরের দৃশ্য সুন্দর দেখা যায়। উঁচু নিচু পাহাড়ি পথ, নিস্তব্ধ, স্ট্রিট লাইটের আলোয় চারিদিকে দিনের মতো উজ্জ্বল। গাছপালা, বাড়িঘর সব মিলিয়ে এক মনোরম প্রাকৃতিক দৃশ্য। আজ বোধহয় পূর্ণিমা। লোকটা দূরে আকাশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কি দেখছে অমন ভাবে? বিবেক আবার জিজ্ঞেস করল, আপনি যেই আছেন আপনি উত্তর দিন। কথা বলছেন না কেন? কে আপনি? লোকটা ঘাড় ঘুরিয়ে বিবেকের দিকে তাকালো। চোখ দুটো গোল গোল, সাধারণ মানুষের চেয়ে একটু বড় যেন, তবে অনেকটা ভেতরে ঢুকে আছে। চোখের পাতা পড়ছে না, একদম স্থির। এবার বিবেকের সত্যি ভয় করতে লাগলো, কিন্তু এই অবস্থায় চেয়ার ছেড়ে উঠে যাওয়ার হিম্মতও নেই তার। এখন যদি লোকটা বিবেককে চেপে ধরে, অবধারিত মৃত্যু, হার্ট ফেল করে মরে যাবে। কি দেখছে এমন ভাবে? যা আছে কপালে। বিবেক আবার সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? কথা বলছেন না কেন? কে আপনি? এবার লোকটা মুখ খুলল। আমি কে বললে কি চিনতে পারবেন? এর আগে বিবেক শুনেছে ভূতেরা নাকি সুরে কথা বলে। এই লোকটা কিন্তু তা নয়, বরং কথার মধ্যে একটা মিষ্টতা আছে, আস্তে আস্তে মিহি সুরে কথা। বিবেক বলল, তাহলেও জানতে পারবো আপনি কোত্থেকে এসেছেন আর আপনার এই অবস্থা কে করেছে। আপনি উত্তর তো দিন। সে অনেক কাহিনী বাবু, বলতে গেলে সারা রাত কেটে যাবে। অন্য এক রাতে বলবো। আজ তো ভোর হয়ে এলো, আমার যাবারও সময় হয়ে গেছে। বলেই লোকটা উঠে দাঁড়ালো। আচ্ছা, আপনি এখন কোথায় যাবেন আর থাকেনই বা কোথায়? আমি থাকি আপনার বাড়ি থেকে 1 কিলোমিটারের পিছনে একটা ভাঙা বাড়িতে। একসময় ওটাই আমার বাসা ছিল। আপনার বাসা থাকতে এই বাড়িতে আসেন কেন আপনি? হ্যাঁ, সেই ঘটনায় তো বলবো আপনাকে। অনেক দুঃখ যন্ত্রণা এই বুকের ভেতরটায় আছে, কিছুতেই সহ্য করতে পারছি না। যতদিন না এর প্রতিশোধ নিতে পারছি আমি, আমার শান্তি নেই বাবু, আমার শান্তি নেই। এই বলে লোকটা পা বাড়ালো, কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো। আপনাকে একটা কথা বলি বাবু, আমি কথা দিচ্ছি আপনাদের আমি কোনোদিনও ক্ষতি করব না, এই বিশ্বাসটুকু রাখবেন। তারপর লোকটা কিছুটা গিয়েই মিলিয়ে গেল। তবে একটা জিনিস লক্ষণীয়, হঠাৎ করে বিবেকের যেন ভয় ডর কেটে গেছে। যখন কথোপকথন চলছিল মনেই হয়নি যে একটা প্রেতাত্মার সঙ্গে কথা বলছে। মানুষ যখন ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেয়ে যায় তখন আর ছোট ছোট ঘটনাগুলোকে তেমন আমল দিতে চায় না।
দূর, ওটা কোনো ভয়ের ব্যাপারই নয়। ঘরের মধ্যে একটা প্রেতাত্মা চলাফেরা করছে, এই ভয়ে সে এতদিন আতঙ্কগ্রস্ত ছিল। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠত। কদিন ধরে কেমন মন অস্থির, চিন্তায় রাতের ঘুম উধাও, যেন এটা স্বাভাবিক ঘটনা, এমনটা হতেই পারে। একবারও ভাবল না এর কুফল কি হতে পারে। উল্টে সনাতনের কথাটাকেই ধ্রুব সত্য বলে ধরে নিয়েছে। এক রাতের আলাপেই প্রেতাত্মাটা তার বন্ধু হয়ে গেল। বড় কৌতূহল, প্রেতাত্মার জীবনের কাহিনী না শোনা পর্যন্ত কিছুতেই স্বস্তি পাচ্ছে না। দুদিন আগেও অন্ধকার নেমে এলেই ভয় কুঁকড়ে থাকত, এখন সম্পূর্ণ উল্টো। গভীর রাতের অপেক্ষায় উদ্গ্রীব, কত তাড়াতাড়ি রাত আসবে। পরের রাতে বিবেক মোবাইলে ঠিক 2:30 অ্যালার্ম দিয়ে একটু আর্লি শুয়ে পড়ল। ঘুমটা যাতে কম না হয় সেদিকটাও তো দেখতে হবে, পরদিন অফিস করতে হবে তো। কিন্তু হলে কি হবে, টাইম জ্ঞান কি সবার থাকে? ঠিক 2টোর সময় প্রেতাত্মা এসে হাজির, একেবারে বিবেকের মাথার কাছে দাঁড়িয়ে। বাবু, ঘুম ভাঙলো? ও বাবু, এবার উঠে পড়ুন। বিবেক বোধহয় একটা স্বপ্ন দেখছিল। আচমকা শব্দে ধর্মর করে উঠে বসল। এ কি, 3টে বেজে গেছে? না, একটু আগেই চলে এসছি। আপনি বোধহয় কোনো স্বপ্ন দেখছিলেন না? বিবেক মোবাইলে টাইম দেখল, মাত্র 2:10। আমতা আমতা করে বলল, ও ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি বারান্দায় গিয়ে বসুন, আমি একটু চোখে মুখে জল নিয়ে আসি, বুঝলেন? গভীর প্রেতাত্মা ঝনঝন শব্দে বারান্দার দিকে এগিয়ে গেল, যেন কতকালের বন্ধু। রাতেও ভয়ের লেশমাত্র নেই, ভাবা যায়। ওরা যখন পাশাপাশি বসল তখন ঘড়িতে 2:20। আজ আকাশে কোনো তারা নেই, বোধহয় মেঘ করেছে। গতকালও পূর্ণচন্দ্র জলজল করছিল, সম্ভবত মেঘে ঢেকে গেছে। হ্যাঁ ঠিক তাই, টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। প্রেতাত্মা আকাশের দিকে বোবা হয়ে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই। 5-7 মিনিট বোধহয় কেটে গেল। এভাবে চুপচাপ কতক্ষণ বসে থাকা যায়? বিবেক বলল, কি হলো বলুন। ভাবছি কোথা থেকে শুরু করা যায়। না, একেবারে গোড়া থেকেই শুরু করি তাহলে, না হলে আবার আপনি বুঝতে পারবেন না। সেই ভালো, না হলে কোনো কিছুই আপনার সম্বন্ধে বুঝতে পারবো না। নিন, একেবারে গোড়া থেকে সমস্তটা শুরু করুন, বুঝলেন? সে প্রায় অনেক আগেকার কথা। সালটা 1911। আমরা তখন কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়ি। আমরা 4 বন্ধু ছিলাম হরিহর আত্মা। কেউ কোনো বিপদে পড়লে সকলে মিলে ঝাঁপিয়ে পড়তাম। তখন প্রেসিডেন্সিতে বেশিরভাগ প্রফেসর ছিল ইংরেজ, তাই ইংরেজরা ভারতীয়দের খুব একটা ভালো চোখে দেখত না। সামান্য ছুতোতেই অপমান করত। 1-2 অবশ্য ব্যতিক্রম ছিলেন, আর সবাই বাঙালিদের হেয় করার চেষ্টা করতেন। কথায় কথায় অবজ্ঞা। আমরা 4 বন্ধু পাশাপাশি বসতাম। শিশিরবিন্দু, চন্দ্রকান্ত, দীনবন্ধু আর আমি কমলাকান্ত। 4 জনই কলকাতার একটা মেসে থাকতাম। সবারই বাড়ি প্রায় বিভিন্ন জেলার গ্রামের দিকে। তা একদিন এক প্রফেসর একটা ব্যাপার নিয়ে বাঙালিদের খুব হেয় করছিলেন। শিশিরবিন্দু প্রতিবাদ করল, সঙ্গে সঙ্গে আমরাও গর্জে উঠলাম। আরও যে কজন বাঙালি ছিল তারাও আমাদের সঙ্গে যোগ দিল। তুমুল হই হট্টগোল, কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এমন অপমানজনক কথা সহ্য করা কষ্টকর। এ সমস্ত বাঙালির অপমান। তখন বয়স কম, রক্ত টকবক করে ফুটছে। কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়ে গেল। এরই মধ্যে হঠাৎ শিশিরবিন্দু চটাস করে সাহেবের গালে একখানা মোক্ষম চর বসিয়ে দিল। আর যায় কোথায়, হুলস্থুল কাণ্ড। আমরা সবাই সাহেবের উপর ঝাঁপিয়ে পড়লাম। বাঙালিদের মানুষ বলে গণ্য করে না এরা। কেউ সেদিন সহ্য করতে পারেনি। এরও আগে এমন 2-4 দিন ঘটনা ঘটেছিল, তাই
ওই সাহেবদের ওপর সবারই ভেতর ভেতর একটু রাগ ছিল। সেদিন চরমে উঠে গেল। তাই তাই সেদিন আর ছাড়াছাড়ি নয়, যে যেদিকে পারে হাতে মুখে শরীরে সব ঝাল মিটিয়ে দিল। পরের দিনই ফল পাওয়া গেল। রুদ্রদার মিটিং, উত্তেজনায় সব ফুঁসছে। আমাদের 4 জনকে রাস্টিকেট করা হলো, অর্থাৎ কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হলো। কলেজ থেকে বিতাড়িত হয়েও আমরা কিন্তু দমে যাইনি। শুরু হলো নতুনভাবে আন্দোলন, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন। ব্রিটিশ তাড়াও, ব্রিটিশ তাড়াও। আমাদের দলে আরো কয়েকজন ছিলেন। একবার এক সাহেবকে মারতে গিয়ে ধরা পড়ে গেলাম। প্ল্যান মাফিক যা করার কথা ছিল তা সব ভেস্তে গেল। 4 জনই একসাথে ধরা পড়লাম। আমাদের স্থান হলো আলিপুর সেন্ট্রাল জেল। কি বলবো সেই মেনিমুখো সাহেবরা তো ভারতীয়দের গরু ছাগল মনে করে। ভারতের ব্যবসা করছে, আবার ভারতীয়দেরই নিধন করছে। কয়েকজনকে জেরা করার নাম করে চাবুক দিয়ে এমন মর্মার্ত সারা শরীর কাটা কাটা তাকে খালছিটে পড়ে যেত, রক্ত ঝরত। কি অমানুষিক অত্যাচার করত ভাবতে পারবেন না। 1 বছর 2 মাস আমরা আলিপুর জেলে ছিলাম। তারপর আমাদের চালান করে দিল এই আন্দামান সেলুলার জেলে। কালা পানি যাকে বলে, হ্যাঁ, ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়াই করে তাদেরকেই আনা হতো এই কালা পানিতে। এখানে অত্যাচারে বহর আরো আরো অনেক অনেক গুণ বেশি। পেট ভরে খেতে দিত না, অথচ গাধার মতো খাটিয়ে নিত। যারা কাজ দিত তা যদি নির্দিষ্ট সময় শেষ না হতো তাহলেই তাদের উপর চলতো অমানসিক চাবুকের প্রহার। সেই চাবুকের মার খেতে খেতে অজ্ঞান হয়ে যায়, তবু চাবুক থামে না, চলতেই থাকে। সেলুলার জেল দেখেছেন বাবু? বিবেক এতক্ষণ তন্ময় হয়ে শুনছিল। ভাবতেই পারেনি এই প্রেতাত্মা একজন স্বাধীনতা সংগ্রামী। শুধু তাই নয়, তিনিও যে একজন বাঙালি। ভাবতেই ভালো লাগছে। কমলকান্ত আবার বলল, কি বাবু দেখেছেন? না, এখনো দেখা হয়ে ওঠেনি। সে কি, আন্দামানে এসছেন, সেলুলার জেল দেখেননি? দেখে আসুন বাবু, সকলেরই দেখা দরকার। সন্ধেবেলায় ওরা একটা লাইট শো করে, অবশ্যই দেখবেন। ওদের আমি সাধুবাদ জানাই। ইংরেজরা কতটা অমানসিক ছিল তার কিছু নমুনা দেখাচ্ছেন। দেখলেই সব বুঝতে পারবেন অত্যাচার কাকে বলে। হ্যাঁ, যাব। কালকেই দেখি, এক ফাঁকে দেখে আসবো। হ্যাঁ, তারপর যা বলছিলাম, ওরা তো আমাদের কড়া পাহাড়ের মধ্যে জাহাজে তুলল, আন্দামানগামী জাহাজ। 10 দিনের মতো প্রায় জাহাজেই ছিলাম। এখন বোধহয় অনেক কম সময় লাগে। আগে 10-12 দিন আগে পৌঁছানো যেত না। দূরত্ব আর কম নয়। তা আমাদের যে রুমে রাখা হয়েছিল সে ঘরে সমুদ্রের দিকে একটা দেওয়ালে একটা গোলাকার ঘুলঘুলির মতো ছিল। সেই ঘুলঘুলি ভেঙে আমি আর শিশির বিন্দু জলে ঝাঁপ দিই। যদিও ঘুলঘুলি দিয়ে একটা মানুষ বের হওয়া খুব কষ্টকর। আমরা ছিলাম রোগা পাতলা, তাই কোনো রকমে বের হতে পেরেছিলাম। বাকিরা একটু মোটা সোটা ছিল বলে আর ওরা পেরে ওঠেনি। আগে থেকেই তাক করেছিলাম আন্দামান ঢোকার আগে পালাবো। চন্দ্রকান্ত ও দীনবন্ধু আমাদের
পালাতে সাহায্য করেছিল। এদিকে এদিকে আন্দামান পৌঁছে আমাদের না পেয়ে তো সাহেবরা ক্ষেপে আগুন। সিকিউরিটি গার্ডদের চাকরি চলে গেল। শুধু চাকরি খেয়েই ক্ষান্ত হয়নি, ওদেরও জেলের ঘানি টানতে হয়েছিল। ওরা বেঈমান, ওদের নাকি পালাতে সাহায্য করেছে, সেই জন্য ওদেরও জেলের ঘানি টানতে হয়েছিল। এদিকে আমাদের নামে হুলিয়া জারি করে দিল, চারদিকে ছবি সাঁটিয়ে ঘোষণা করলো ধরে দিতে পারলেই আকর্ষণীয় পুরস্কার। আমরা সাঁতার কাটতে কাটতে দ্বীপে এসে পৌঁছালাম। ছোট দ্বীপ, সমুদ্রের মাঝে এমন অনেক ছোট ছোট দ্বীপ আছে। সেখানে এক হিতাকাঙ্ক্ষী বন্ধু পেয়ে গেলাম, নাম তার বিষ্ণু কুমার, মহারাষ্ট্রের লোক। সেও স্বাধীনতা সংগ্রামী, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে। তার নেতা হলো বীর সাভারকর। সাভারকরের নাম নিশ্চয়ই শুনেছেন বাবু। পুরো নাম বিনায়ক দামোদর সাভারকর। মহারাষ্ট্রের নাসিকের কাছে ভাগপুর বলে একটা গ্রামে তার বাড়ি। ভালো বক্তা এবং শিক্ষিত মানুষ, কবি, দার্শনিক এবং সমাজসেবক। লন্ডন থেকে পাশ করা ব্যারিস্টার। হিন্দু মহাসভা বলে একটা দলের নেতাও ছিলেন। সেই সাভারকর তখন সেলুলার জেলের বন্দী। বিষ্ণুকুমার তার দলেরই সদস্য। যখন জাহাজ থেকে ঝাঁপ দিই তখন নাকি বিষ্ণুকুমার আমাদের দেখতে পেয়েছে। তার কাছে নাকি খবর ছিল কলকাতা থেকে কিছু বন্দীকে এখানে আনা হয়েছে। তা ওই দ্বীপটিতে আমরা বিষ্ণুকুমারের সঙ্গে রাত কাটালাম। সে তার নিজের পরিচয় দিয়ে আমাদের আপন করে নিল। পরের দিন সাঁতার কেটে এলাম আন্দামানের মূল ঘাঁটিতে। এখনো যেখানে আমি থাকি সেই ঘাঁটিতেই বিষ্ণুকুমারের দলে আরও কয়েকজন সদস্য ছিল। আমরা একসঙ্গে 8-10 জন থাকতাম সেখানে। সে না হয় বুঝলাম, আপনাকে তো আর জেলে যেতে হয়নি। তাহলে আপনার এই দশা কে করলো? বলছি বাবু, এবার আসল কাহিনী আপনাকে বলবো। এই ঘটনা শুনলে আপনিও স্থির থাকতে পারবেন না। কেন প্রতিশোধ নেওয়ার অপেক্ষার জন্য বসে আছি তা বুঝতে পারবেন। এদিকে আকাশ ফর্সা হয়ে আসছে, পাখিদের কলরব শুরু হয়েছে। হঠাৎ কমলকান্ত বলল, এবার আমি উঠবো বাবু, আমার ফেরার সময় পার হয়ে যাচ্ছে। বাকিটা কাল বলবো। পরদিন রাত 1টার মধ্যেই কমলাকান্ত এসে উপস্থিত। বিবেকের খাটের পাশে এসে গত রাতের মতো ডাকাডাকি শুরু করেছে। বাবু, ঘুম ভাঙলো? ও বাবু, এবার উঠে পড়ুন। বিবেক বলল, কমলদা, কি ব্যাপার? আজ এত সকাল সকাল চলে এলেন যে বড়? কমলদা বললেন, আপনি তো কালই চলে যাবেন, সকাল 8:05 ফ্লাইট। আপনাকে তো পুরো কাহিনী বলতে হবে। শোনাতে পারলে আমিও শান্তি পাবো না, আপনারও অস্বস্তি হবে। তাই একটু আগে ভাগে চলে এসছি। কাল চলে যাব আপনাকে কে বলল? আমি তো বলিনি। এসব কথা কাউকে বলতে হয় না, নিজেরাই জানি। সে ক্ষমতা আমাদের আছে। ও, ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে সবই জানেন দেখছি আপনি। মোটামুটি সে ক্ষমতা আমাদের হয়ে গেছে, তবে তা আমরা প্রয়োগ করি না। তা প্রয়োগ না করলে সে ক্ষমতা থেকেই বা লাভ কি বলেন? হ্যাঁ, লাভ লোকসান নিয়ে আমরা ভাবি না, পারতপক্ষে আমরা এসব এড়িয়েই চলি। যাক, ওসব কথা ছাড়ুন, আপনার কথা বলুন। প্রেতাত্মা শুরু করলো তার জীবনের বাকি অংশ। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনাকে একটা কথা বলা হয়নি। আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। 4 বন্ধুর মধ্যে আমরা 2 বন্ধু বিবাহিত। আমার স্ত্রী আবার বনিদি ঘরের মেয়ে। ওর বাবা বিখ্যাত লোক, মান্যগণ্য ব্যক্তি।
তাদের ঘরে জামাই যদি জেলে পচে মরে এবং কচি মেয়েটা যদি বিধবা হয়, সহ্য করা সত্যিই কষ্টের। আজকালকার দিন তো নয় যে অল্প বয়সে জামাই অক্কা পেয়েছে আর একটা দেখে শুনে বিয়ে দিলেই ল্যাটা চুকে যাবে। সেই যুগে বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহ প্রথা চালু করলেও গ্রামে গঞ্জে সে সাহস কারো ছিল না। মুখ ফুটে উচ্চারণ করাও নাকি পাপ। চারদিকে ঢিঢি পড়ে যেত। তা আমার শ্বশুর মশাই বাধ্য হয়ে তার আদরে কন্যাকে নিয়ে জাহাজে চেপে বসলেন। সঙ্গে চন্দ্রকান্তের বাবাও বৌমাকে নিয়ে উঠেছেন। তারা আগেই যোগাযোগ করে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া আর কোনো রাস্তা নেই। অল্প বয়সী মেয়ে দুটোকে দেখে যদি সাহেবের দয়া মায়া হয়, তারা নিশ্চিত ছিল তাদের কান্নাকাটিতে সাহেবদের মন গলে জল হয়ে যাবে। যে যেমন মানুষ তাদের ভাবনাটাও তেমন। সাহেবরা যে কি হিংস্র আর অমানুষ তাদের কোনো ধারণা ছিল না। আন্দামানে এসেই জানতে পারে আমি আর শিশির বিন্দু হাওয়া যাত্রা পথে সমুদ্রে ঝাঁপ দিয়ে কোথায় যেন পালিয়ে গেছি, কেউ তা জানে না। সেলুলার জেলে ওদের কোনো কথাতেই কর্ণপাত করল না কেউ। চারদিকে পোস্টারের ছবি দিয়ে ঘোষণা করেছে, তাও চোখ এড়োয়নি। তবে চন্দ্রনাথের সঙ্গে স্ত্রী ও বাবাকে 5 মিনিটের জন্য দেখা করতে দিয়েছিল। এইটুকুনি তাদের সান্ত্বনা। নিরাশ হয়েই ফিরেই যাচ্ছিল। একজন হিতাকাঙ্ক্ষী পরামর্শ দিল একবার বার্নার্ড সাহেবের সঙ্গে দেখা করে যান। তিনি সেলুলার জেলে সর্বেসর্বা। কান্নাকাটি করে বললে তিনি হয়তো বিবেচনাও করলেও করতে পারেন। হিতাকাঙ্ক্ষী পরামর্শ শুনতে গিয়েই তাদের কাল হলো। সর্বনাশের চূড়ান্ত যাকে বলে। বার্নার্ড সাহেব থাকতেন আপনার এই বাংলোতে। আমরা যে বাংলোতে বসে আছি, এই বাড়িটা বার্নার্ড সাহেব থাকতেন। আমার স্ত্রী আবার চন্দ্রকান্তের স্ত্রীর সঙ্গে গেলেন। উনি একা মানুষ যাবেন, সেই ভেবে সঙ্গে আর একজন মহিলা থাকলে হয়তো কথা বলতে সুবিধা হবে। সঙ্গে যদিও দুজনের শ্বশুর মশাইরাও ছিলেন। বার্নার্ড সাহেব তো ওদের দেখে ক্ষেপে লাল। কোনো কথাই শুনল না, উল্টে আমার স্ত্রীকে আটকে রাখলেন। ওর ধারণা স্ত্রীকে আটকে রাখলে আমি সুরসুর করে ধরা দেব। বাবার কোনো কথাই তিনি শুনলেন না, উল্টে বাবাকে চাবুক মেরে তাড়িয়ে দিল। বিদেশ বিমুয়ে এসে এরা এমন বিপাকে পড়ে যাবে তা ভাবতে পারেননি। কি করবে দিশাহারা অবস্থা, কাকে ধরবে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন অন্য সাহেবদের ধরে, যদি তাদের বৌমাকে ফিরিয়ে আনা যায়। এদিকে আমাদের ইনফরমার যে আমাকে গোপন খবর এনে দেয়, তার কাছে সংবাদ পেলাম আমার বউকে বাংলোতে বন্দি করে রেখেছে। কি বলবো বাবু, শুনে চড়াক করে আমার মাথায় রক্ত উঠে গেল। অশনি সংকেত টের পেলাম, কারণ আমরা জানতাম বার্নার্ড সাহেব বাংলোতে একা থাকেন। সন্ধ্যের পর মদ হচ্ছে ওর প্রিয় সঙ্গী। এই অবস্থায় একজন যুবতী নারী ঘরে থাকলে কি পরিণাম হবে তা বুঝতেই পারছেন। তখন বোধহয় রাত 9টা বা 9:30 হবে। আমরা 4 জন বের হলাম। যে করেই হোক বউকে উদ্ধার করতে হবে। কি বলবো বাবু, না গেলেই বোধহয় ভালো হতো, অন্তত 2টো প্রাণ রক্ষা পেত। বাথরুমের জানলা ভেঙে কোনো রকমে তো ঢুকলাম। ঢুকেই বেডরুমের দিকে এগিয়ে যা দেখলাম, সারা শরীর রাগে কাঁপতে লাগলো। হিতাহিত জ্ঞান ছিল না, বিভৎস দৃশ্য। মুখ ফুটে বলতেও কেমন যেন লাগছে। দুটোতেই বিছনার মধ্যে ধস্তাধস্তি চলছে। আমার স্ত্রী চিৎকার করছে, চেঁচামেচি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। কি করি ভাবার সময় ছিল না।
দরজার করে একটা কাঠের টুকরোর দাঁড় করানো ছিল। সেই দরজার খিলটা হাতে নিয়ে দরম করে এক ঘা মারলাম, কিন্তু ঘাটা জুৎসই হলো না। ঘাটা জুৎসই হলো না বাবু। সেই আক্ষেপও রয়েছে। ইচ্ছে ছিল মাথাটা ঘুরিয়ে দেওয়ার, কিন্তু আঘাতটা গিয়ে পড়ল পিঠের ওপর। আঁক করে কোকিয়ে উঠল। তবে মালটা সালা সামলে নিয়েছে। আর একটা ঘা মারতে যাব, কিন্তু স্ত্রী পাশে থাকায় ঠিক করে উঠতে পারলাম না। ইতিমধ্যে আমার সহকর্মীরাও ঘরে ঢুকে পড়েছে। তারা স্ত্রীকে উদ্ধার করে নিজেদের জামা কাপড় পরিয়ে ডেয়ায় নিয়ে যায়। আমি ওদের দরজা অব্দি এগিয়ে দিয়ে আবার ফিরে আসি। সেটাই আমার মারাত্মক ভুল। তখন আমার মাথার ঠিক নেই। যেন তেন প্রকারে সাহেবকে শেষ না করার পর্যন্ত স্বস্তি নেই। ওকে না মেরে যে আমার মনেও শান্তি পাবো না। প্রতিশোধ নিতেই হবে। কিন্তু ফিরে আসতেই ততক্ষণ সাহেব পিস্তল নিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাক করে আছে। তখনই যদি শয়তানটাকে শেষ করে দিতাম, আজ বোধহয় এত আফসোস হতো না। এই বাঁকে বোধহয় সেলুলার জেলে ফোন করে দিয়েছিল। কয়েকজন সেপাই পিছন দিয়ে এসে আমাকে ধরে ফেলে, হাত করা পড়ায়। তারপরই আমার স্থান হয় সেলুলার জেল। আর তখন থেকে সারা গায়ে আমার লোহার শিকল, ওটাই আমার পোশাক। কি বলবো বাবু আপনাকে, শুরু হলো অকথ্য অত্যাচার, তার উপর অমানবিক পরিশ্রম। হাত পেটা খেয়ে গাধার মতো খাটতে হতো। ওসব তাও মেনে নেওয়া যায়। বার্নার্ড সাহেব দুবেলা দর্শন দেন। আমার প্রতি তার অসম্ভব ভালোবাসা। 8-10টা লাথি না মারলে ওর খাবার হজম হয় না। ওর জুতোগুলো এমন লোহার মতো শক্ত, আমার সারা গায়ে রক্ত ঝরত, কালশিটে পড়েছে। তবু লাথির বিরাম নেই। একদিন একটা সুযোগ পেয়ে গেলাম। হাতের শিকলটা একটু আলগা হয়ে গেছিল। সেদিন লাথি মারছে আর হাহা করে উচ্চস্বরে হাসির ফোয়ারা ছোটাচ্ছে। একখানা খুশি মুখের ওপর চালিয়ে দিলাম সজোরে। যা হয় তা হবে। বার্নার্ড সাহেব কল্পনাও করতে পারেনি এমন কাণ্ড হয়ে বসবে। আক করে একটা মুখ থেকে শব্দ বেরিয়ে পড়ল। পায়ে আমার শিকল বাঁধা। তাতেই কোনো রকমে কষিয়ে আর একটা লাথি দিলাম। আশেপাশে সবাই আমার দুঃসাহস থেকে হতবাক। আর বার্নার্ড সাহেব তখন মুখ থুবড়ে মাটিতে। এর ফল অবশ্য আমাকে পেতে হয়েছে। এমন মার খেলাম, 4 দিন কোনো হুঁশ ছিল না। তাতেও আমার কোনো ক্ষোভ নেই। একটু হলেও তো মনের ঝাল মেটাতে পেরেছি। পরের সপ্তাহেই আমার ফাঁসির আদেশ দেয়। ফাঁসিতেই আমার মৃত্যু হয়। কেউ জানতেও পারল না ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার মৃত্যুদণ্ড। এমন অবশ্য অনেকেই আছে, অনেক ফাঁসি হয়েছে, অথচ ইতিহাসে তার স্থান নেই। বিবেক এতক্ষণ অবাক হয়ে শুনছিল। সে কি গল্প শুনছে নাকি সত্যি ঘটনা? বিবেক বলল, কেন কমলদা, আপনার ফাঁসির খবর কেউ জানতে পারবে না কেন? আপনার স্ত্রী, আপনার বাবা,
আর কি কেউ খোঁজ খবর করেনি? বাবা কি করে জানবেন? তিনি জানেন আমি নিরুদ্দেশ। আর তখন তো আজকের মতো মিডিয়ার এত রমরমা ছিল না। সেলুলার জেলে এমন অনেকেই মৃত্যু হয়েছে যা বাইরের মানুষকে জানানো হয়নি। কেন? আপনার স্ত্রী কি আপনার সঙ্গে দেখা করতেও আসতো না? তার তো জানা উচিত আপনি সেলুলার জেলে আছেন। সে আরেক মর্মান্তিক কাহিনী বাবু। স্ত্রী সবই জানেন, সবই দেখেছেন, তো তার কিছু করার ছিল না। সে না হয় তিনি কিছুই করতে পারলেন না, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে তখন অনেকেই পেরে ওঠেনি, কিন্তু আপনার মৃত্যুদণ্ডের খবরটা নিশ্চয়ই জানতেন। তার মাধ্যমে বাবা মায়েরও তো জানা উচিত নাকি? না 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 না, বাবা মা জানেন না। না জেনে একদিকে ভালোই হয়েছে। শেষ জীবনটা দুঃখ কষ্টে ছেলে শোকে কেঁদে কেঁদে মরতেন যে, বিশেষ করে মা শুনলে তো হার্ট ফেল করেই মরতেন। এর থেকে নিরুদ্দেশ থাকাটা তবুও একরকম ভালো। আর স্ত্রীর ঘটনা আরো মর্মান্তিক। সেই রাতে সহকর্মীরা আমাদের আস্তানায় নিয়ে গেলেন। রাতে কিছুতেই খাওয়াতে পারেনি, একরকম বধির হয়ে গিয়েছিল। আসলে এত বড় লজ্জা, অপমান, আঘাত সহ্য করতে পারিনি। পরের দিন সবাই ঘুম থেকে উঠে দেখে ঘরের কোণে সিলিংয়ের এক কাঠের সঙ্গে সারি ফাঁস লাগিয়ে ঝুলে আছে। বাবা অবশ্য তখন আন্দামানে, খবর পেয়ে গেছেন, তবে মৃতদেহ দেখানো হয়নি। আস্তানার খবর জানাজানির ভয়ে মৃতদেহ তারাই সৎকার করে দেয়। মর্মস্পর্শী কাহিনী। বিবেক শুনতে শুনতে কেমন যেন হয়ে যাচ্ছিল, শরীরে যেন শক্তি নেই। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। কারোর মুখে কোনো কথা নেই, নীরব। হৃদয়ঙ্গম করা কষ্টকর যে। কমলদা বলল, আমার কাহিনীর শেষ পরিচ্ছেদ এসে গেছে বাবু। এরপর একটা ছোট্ট ঘটনা আছে, এইটুকুনি বলেই শেষ করব। আমার মৃত্যুর ঠিক 3 দিন পরে বার্নট সাহেবের মৃত্যু হয়। কি করে? তাকে কি আপনার বন্ধুরাই মারল? না, হঠাৎ হার্ট অ্যাটাক। ডাক্তার আসার আগেই তার মৃত্যু হয়। সব শেষ। আমার কাহিনীও শেষ। সবাই তো মরে গেছে, বার্নার্ড সাহেবও তো মরে গেছে, তাহলে আপনি আর কি প্রতিশোধ নেবেন? সে তো আমিও মরে গেছি, কিন্তু আত্মা তো বেঁচে আছে। বার্নার্ড সাহেবের আত্মাও রয়েছে। এই আত্মাকেই আমি একটু করে শিক্ষা দেব। কিন্তু আত্মা তো অমর, তাকে কি করে মারবেন? আর তাকে পাবেনই বা কোথায়? আপনার এই বাড়িতে বার্নার্ড সাহেব মাঝে মাঝে হানা দেয়। আসলে দীর্ঘদিন ছিল তো, একটা মায়া পড়ে গেছে। তার পিছনে লেগে দেখেছি, কিন্তু এখনো ঠিক বাগিয়ে আনতে পারেনি। অনেক অনেক ক্ষতি করেছে আমার। উত্তম মধ্যম শাস্তি তাকে পেতেই হবে, না হলে যে আমার মুক্তি নেই, শান্তি পাবো না কোনোদিন। সকাল হয়ে এসেছে। কমলদা বলল, চলি বাবু, ঘুরে আসুন, পরে আবার দেখা হবে। বলেই পা বাড়ালে। বিবেক বলল, একটা কথা বলবো কমলদা? এবার আমি ফ্যামিলি নিয়ে আসব, কোনো অসুবিধে হবে না তো? না না, ভয় পাবার কোনো কারণ নেই। তবে আপনার স্ত্রীকে আমার কথাটা একটু বলে রাখবেন, না হলে হঠাৎ দেখলে হয়তো আঁতকে উঠতে পারেন। আমরা আত্মা বা প্রেতাত্মা যাই বলুন না কেন, কারোর কোনো ক্ষতি করি না, আর করবও না কোনোদিন। ভবিষ্যতে কি ঘটবে মানুষ তা জানে না, আর ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের আনন্দকে নষ্ট করার কোনো মানে হয় না। বিবেক অনেক ভেবেছে তার কি করা উচিত,
তাকে যদি কোম্পানির বাংলো ছেড়ে আলাদা ভাড়া বাড়িতে থাকতে হয়, সচ্ছলভাবে থাকা সম্ভব নয়। বিদেশ বিভূঁই এসে যদি একটু রিল্যাক্স মুডে থাকতে না পারে তাহলে তো জীবনটাই বৃথা। তাছাড়া কমলদা তো বলেইছে তারা কখনো ক্ষতি করে না। ও নিয়ে এত দুশ্চিন্তার কি আছে? অতএব নো চিন্তা, ডু ফুর্তি। 7 দিন পর পারমিতাকে নিয়ে এসে নতুন সংসার শুরু করেছে। পারমিতা এখন মুক্ত, যেন প্রতিদিন তাদের হানিমুন চলছে। আমি আর তুমি যেন নতুন বিয়ে হয়েছে তাদের, অন্য এক স্বাদ উপভোগ করছে যেন। আগেই স্থির ছিল বিবেক আন্দামানে ফিরে 4 দিন পর অফিস জয়েন করবে, কারণ আন্দামানের আশেপাশে একটু না ঘুরলে কি চলে। বিয়ের পর বউকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। 4টে দিন মনের মতো ঘুরবে ফিরবে, তারপর অন্য কাজ। প্রথম দিন লোকালটাই ঘুরল। সেলুলার জেল তার বাংলো থেকে খুব বেশি দূরে নয়। 1 তলা 2 তলা 3 তলা ঘুরতে ঘুরতে বিবেকের গায়ে কাঁটা দিয়ে উঠছে। অসংখ্য খুপড়ি খুপড়ি ঘর, জেলখানায় যেমন থাকে। লোহার রডের জানালা। কয়েদিদের কিভাবে অমানসিক কাজ করানো হতো তারই কিছু দৃশ্য এখানে না এলে ঠিক অনুধাবন করা যেত না। একজন গাইড সঙ্গে নিয়েছে, তিনি ঘুরে দেখালেন সব। যে ঘরে ফাঁসি দেওয়া হতো সেই ঘরটাতে বারবার যেন তার কমলদাকে দেখতে পাচ্ছে। ফাঁসির মোটা দড়িটা এখনো ঝুলছে। সন্ধ্যের পর লাইট শো দেখে তারপর বাড়ি। লাইট শো শুরু হওয়ার কিছুক্ষণ পরে পারমিতা বলল, চলো এবার ফিরে যাই। বিবেক বলল, কেন, তোমার জানতে ইচ্ছে করছে না? পারমিতা বলল, না, একদম না, এত অত্যাচার সহ্য হয় না। যারা এমন অত্যাচারিত হয়েছে তাদের কথা একবার ভাবো তো। তোমার দেখেই এত কষ্ট হচ্ছে, তাহলে ভাবো তাদের কতটা কষ্ট হতো। না না, আমি ভাবতে চাই না। চলো চলো প্লিজ ফিরে যাই। লাইটের মাধ্যমে টেপ করা উচ্চারণে অভিনয় করে যা দেখাচ্ছে যেন জীবন্ত মনে হয় সেই 100 বছর আগের ঘটনাগুলো। সচক্ষে যেন দেখতে পাচ্ছে কত শত শত স্বাধীনতা সংগ্রামী দেশকে বাঁচাতে গিয়ে ইংরেজদের হাতে প্রাণ দিচ্ছে। আজকের প্রজন্ম তার খবরও রাখে না, জানেও না, হয়তো ইতিহাসেই তাদের স্থান নেই, কি করেই বা জানবে। সেই রাত্রে বাংলোতে ফিরে এসে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ল, কারণ পরদিন আবার সকাল 7টার মধ্যে বেরিয়ে যাবে বলে ড্রাইভারকে বলে রেখেছে। পরের দিনের প্রোগ্রাম রজ আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। ক্লান্ত শরীরেও বিবেকের ঘুম নেই, শুয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে। পারমিতা গভীর ঘুমে আচ্ছন্ন। বিবেক বিছানা থেকে নেমে এলো। ঘড়িতে তখন 12টা। দরজাটা ভেজিয়ে দিয়ে ডাইনিংয়ে এসে দাঁড়ালো। মনটা বড় অস্থির। মনে মনে কমলদাকেই চাইছে। প্রায় 8 দিন তার সঙ্গে দেখা নেই, কিন্তু কমলদা তো 3টের আগে আসে না। এতক্ষণ কি করবে? নাকি বিছানায় গিয়ে শুয়ে পড়বে? কি হলো বাবু, ঘুম আসছে না? বিবেক আঁতকে উঠল। তার গায়ে ঘেঁষে কমলদা দাঁড়িয়ে। আরে কমলদা, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে? না এলে থাকি কি করে বাবু? আপনি তো আমাকে বারবার স্মরণ করেই যাচ্ছেন, তারপরেও আমি না এসে থাকতে পারি? হ্যাঁ, স্মরণ করছি? কে বলল আপনাকে? আগেই তো বলেছি, এসব তো আমাদের বলতে হয় না, সেই ক্ষমতা আমাদের আছে। ওরা দুজন বারান্দায় গিয়ে বসল। আজকের সেলুলার জেলের প্রত্যক্ষ দর্শনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা শুরু হয়। রাত তখন 3টে। পারমিতার হঠাৎ ঘুম ভেঙে যায়। বিবেক পাশে নেই, গেল কোথায়? কিছুক্ষণ শুয়ে থাকার পর ঘরের মধ্যেই কথার আওয়াজ। বিবেকের গলাও শুনতে পাচ্ছে। উঠে দেখতে গিয়েই আত্মারাম খাঁচা ছাড়া। সেল পরিহিত অদ্ভুত মানুষটাকে দেখে একটা চিৎকার করেই অজ্ঞান হয়ে যায়। এই অবস্থায় বিবেক কি করবে? ইতিমধ্যে কমলদা উধাও। তাড়াতাড়ি সনাতনকে ডেকে তোলে। পাশেই মেডিকেল কলেজ, দুজনে ধরাধরি করে নিয়ে গেল। ডাক্তাররা বেশ কেয়ার নিয়ে চিকিৎসা শুরু করেছেন। বিবেকের টেনশন বাড়তে থাকে। এখন কি হবে? ডাক্তার বলেছেন 72 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাবে না। কোনো অপারেশন কেস নয়, কোনো রোগ নেই। তা সত্ত্বেও ডাক্তাররা এসব কি বলছেন? কার সঙ্গে পরামর্শ করবে? আশ্চর্য ব্যাপার, 2 দিন 2 রাত কেটে গেল, তবুও পারমিতার জ্ঞান ফেরেনি।
এবার তার সত্যি ভয় করতে লাগল। পারমিতা কোমায় আচ্ছন্ন। কোনো অঘটন ঘটে যাবে না তো? 2 রাত ধরে সে হসপিটালেই পড়ে আছে। পারমিতাকে একা রেখে কোথাও তার পক্ষে যাওয়া সম্ভব নয়। 3 দিন পর পারমিতার জ্ঞান ফিরল। পাশে বিবেক দাঁড়িয়ে। ডাক্তাররা তো রয়েছেন। জ্ঞান ফিরেই প্রথম কথা, না না, আমি থাকবো না এখানে। তুমি আমাকে কলকাতা নিয়ে চলো, কষ্ট হলেও আমি ওখানে থাকবো, কিন্তু এখানে আর কোনো মতেই নয় বিবেক। সে ঠিক আছে, তুমি আগে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তাই হবে, বুঝলে? শেষ হলো লেখক শ্রী নিত্যরঞ্জন দেবনাথের লেখা প্রেতাত্মার প্রতিশোধ। আজকের গল্প পাঠে সায়ন্তন, প্রেতাত্মার ভূমিকায় আমি ঋদ্ধি। অন্যান্য চরিত্রে হানাবাড়ি অফিসিয়াল এবং হরোস্কোপ অফিসিয়াল থেকে রুভিনা, অব্যক্ত অডিও স্টোরি চ্যানেল থেকে রমাকান্ত, শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, ফিয়ার ফেভার থেকে অভ্র, ফ্রিকি ফ্রাইডে স্টোরি থেকে তৃষা। এই সুন্দর প্রচ্ছদটা করেছে শায়রি। স্ক্রিপ্টিং অনিন্দিতা। আবহ, শব্দগ্রহণ এবং ভিডিওগ্রাফিক্স আমি ঋদ্ধি। পরিবেশনায় এবং পরিচালনায় টিম হানাবাড়ি। তো কেমন লাগলো বন্ধুরা? আশা করি গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও সমস্ত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে রাখে আর পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের কোনো ভিডিও এলে সবার আগে তোমাদের মতো তাদের কাছেও নোটিফিকেশানটা পৌঁছে যায়। আমরা কিন্তু সবার কমেন্ট পড়ি বন্ধু, তাই কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমাদের চ্যানেলটা কিন্তু 10,000 সাবস্ক্রাইবারের খুব কাছে। তোমরা তাড়াতাড়ি এই চ্যানেলটাকে 10,000 সাবস্ক্রাইবারে পৌঁছে দাও, তাহলে তোমাদের কাছে যে আমরা প্রমিস করেছি হানাবাড়িতে বিভিন্ন রকমের সেগমেন্ট শুরু হবে, সেটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো। তাই আর দেরি না করে তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবারের পরিবার করে তোলো এই হানাবাড়ি ইউটিউব চ্যানেলকে। ও ভালো কথা, তোমাদের জন্য আসতে চলেছে লেখক শ্রী কর্ণশীলের লেখা একটি ভয়ঙ্কর ভূতের গল্প। তার আপডেট পেতে গেলে আমাদের ইউটিউব কমিউনিটিতে চোখ রাখতে হবে আর আমাদের ফেসবুক পেজটা ফলো করতে হবে। সেখানেই আমাদের হানাবাড়ির যাবতীয় আপডেট দেওয়া থাকে। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।